প্রোক্লেমেশনকে কেন্দ্র করে এখন রাজনীতিতে নতুন দ্বন্দ্ব, নতুন বিভেদ এবং সরকারের মধ্যে বিভক্তির একটি রেখা স্পষ্ট হয়ে উঠছে। দর্শক, আমরা তো জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তারা যে সংবিধানের কবর রচনার মাধ্যমে ঘোষণাপত্র দিতে চেয়েছিল, সেটি তাৎক্ষণিকভাবে বিএনপির চেষ্টাতে অন্তত এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশে যে একটা ভয়ঙ্কর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, সেখান থেকে পরিত্রাণ পাওয়া গেছে। বিএনপি সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিল যে না, সবাই মিলে এটি দেয়া যেতে পারে। সরকার সেই পথেই হেঁটেছে। কিন্তু মার্চ ফর ইউনিটি এই নামে যখন ছাত্ররা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশটি করলো ঘোষণাপত্র উপস্থাপন ছাড়াই, তারা 15 দিনের আলটিমেটাম তো দিয়ে দিয়েছে। এই 15 দিনের মধ্যে আসলে কি হতে যাচ্ছে, সরকার কি করবে? সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র দেওয়ার কথা বলা হয়েছে, তাতে ছাত্রদের যে ঘোষণাপত্র বা ছাত্র বলতে ছাত্রদের একাংশ বা ছাত্র সমন্বয়কদের সাথে যারা আছে, তাদের যে দাবি দেওয়া বা তাদের যে চাওয়া, তার কতটি প্রতিফলন ঘটবে তা নিয়ে এরই মধ্যে নানান ধরনের গুঞ্জন, অনেক ধরনের কৌতূহল, অনেক প্রশ্ন দেখা দিচ্ছে। সরকার কি পারবে সব দলকে সামনে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র দিতে? মনে হয় না। যদিও সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে 15 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়া সম্ভব যদি সব দল ঐক্যমত্যে পৌঁছায়। এবং তিনি বলছেন যে সব পক্ষ মোটামুটি একমত যে একটা প্রোক্লেমেশন দিতে হবে। এই যে সৈয়দা রেজওয়ানা হাসান, এই ভদ্রমহিলা নানান কথা বলছেন। তিনি যে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, মানে আমাদের উপদেষ্টারা অধিকাংশ এই মুহূর্তে যারা রয়েছেন, তারা তাদের নিজ দায়িত্ব পালন না করে আছেন শুধু রাজনীতির মধ্যে। সৈয়দ রেজওয়ানা হাসান, আমরা জানি যে তিনি পরিবেশ রক্ষায় অনেক সচেষ্ট ছিলেন, অনেক ধরনের কর্মকাণ্ড করেছেন, যদিও সেগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, তারপরেও তিনি কাজ করেছেন। কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার পর কতটুকু দেশের স্বার্থে, পরিবেশের স্বার্থে কয়টি কাজ করেছেন? ন্যূনতম একটিও নয়। প্রত্যেকেই আছেন, অধিকাংশ জনই আছেন রাজনীতি নিয়ে কিভাবে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়া যায় ছাত্রদেরকে সাথে রেখে। তিনি যে বললেন, যিনি বলছিলাম যে সব পক্ষ মোটামুটি একমত যে প্রোক্লেমেশন দিতে হবে, সব পক্ষের মধ্যে কোন পক্ষকে তিনি পেয়েছেন যে একটা প্রোক্লেমেশন দিতে হবে? এবং বিএনপির যে উদ্যোগ, বিএনপির যে কৌশল, সেটিকে আমরা সাধুবাদ জানাই। অন্তত তাৎক্ষণিকভাবে এটি ঠেকানো গেছে এবং সরকারও বুঝতে সক্ষম হয়েছে যে যদি সংবিধানের কবর রচনার মাধ্যমে এই ধরনের একটি প্রোক্লেমেশন আসতো, তাহলে সরকারের টিকে থাকাই অনেক কষ্টসাধ্য হয়ে যেত। যাই হোক, ছাত্রদের পক্ষ থেকে যে গণপরিষদের আহ্বান জানানো হয়েছে, গণপরিষদ গঠনের, যে গণপরিষদ সদস্য হয়ে যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা নতুন সংবিধান লিখবেন এবং তাদের এই কাজের পাশাপাশি তারা কন্টিনিউ করবে, আইনসভা কাজও করবে। মানে নির্বাচন না দিয়ে এইভাবে একটি গণপরিষদ সৃষ্টি করে সেই ঘুরে ফিরে একই কথা, বর্তমান সরকার যাতে আরো দীর্ঘদিন কন্টিনিউ করতে পারে, যার সাথে আছে ছাত্র সমন্বয়করা এবং বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গুল নির্দেশে যেভাবে সরকার পরিচালিত হচ্ছে, যাতে সেই রাজনৈতিক দলটিও ক্ষমতায় না যেও ক্ষমতার স্বাদ পুরোপুরি উপভোগ করতে পারে। ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে 1972 সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। আচ্ছা, কেন ছুঁড়ে ফেলতে হবে? কেন এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে আসছে না? 72 সংবিধানে কি ছিল? সাম্য, ন্যায় বিচার এবং সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা। সেইগুলো কি সংবিধানের দোষ? কাটা ছেঁড়া করতে করতে একেবারে ধর্ষণ করে রক্তাক্ত করা হয়েছে আমাদের সংবিধানকে। সেই সংবিধানের তো কোনো দোষ না। আমরা 72 সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে উল্লেখ করছি কেন? এটা তো মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান। এগুলো পুরোনো কথা, এর আগে বেশ কয়েকবার বলেছি, তারপরেও বলতে হচ্ছে। আক্তার হোসেন, যিনি বলছেন, গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব,
যে এই সংবিধানকে কবর দিতে হবে এবং গণপরিষদের কথা উল্লেখ করেছেন যে এইভাবে চলবে। আমরা তো তাদের যে কথাগুলো আমরা তো ধারণা করতে পারি যে তারা আসলে কি চাইছেন এবং ছাত্ররা আসলে কি চাইছেন সেটি তো স্পষ্ট নয়, সেটি কোনোভাবেই স্পষ্ট করতে পারছেন না মানুষের সামনে। সেই জায়গা থেকে মানুষের অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি হচ্ছে এবং সর্বশেষ যে তারা গণপরিষদের কথা বলছেন, এটি আরেকটি কৌশল এবং এটি ষড়যন্ত্র অংশ বলে আমরা মনে করছি। মূল আপত্তিটা কোথায় তাদের এই সংবিধান নিয়ে? তারা যে বলছে যে এই সংবিধানের অধীনে ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ তাদের ভাষাতে যে তিনটি নির্বাচন প্রহসনের মাধ্যমে করে তারা ক্ষমতায় টিকেছিল, এর আগে যে নির্বাচনগুলো হয়েছে কোনো নির্বাচনই কি বিতর্কের বাইরে? এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সাধারণ মানুষের ইমোশনকে নিয়ে তারা বারবার খেলছে। যেহেতু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে এখনো পর্যন্ত একটি নেগেটিভ ধারণা রয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার, সেগুলো তো খুব ভালোভাবে মনে থাকার কথা। কিন্তু এর আগের যে বিভিন্ন সরকার বিভিন্নভাবে সামরিকতন্ত্র কিংবা নানানভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে, জনগণের বিরুদ্ধে গিয়ে তারা তাদের সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে, সেইগুলো নিয়ে তারা কোনো কথা বলছে না। বললে তো সবটাই বলতে হবে। এখানেই প্রশ্ন। এখন সরকার আসলে তাদের উদ্দেশ্য বা তাদের যে চাওয়া আসলে সেটি পূরণ করতে পারবে? নতুন যে প্রোক্লেমেশনের কথা সরকার জানিয়েছে যে তাদের পক্ষ থেকে ঘোষণা করা হবে, নিশ্চয় না, সম্ভব না। এবং সব পক্ষকে নিশ্চয়ই ঐকমত্যের ছায়াতলে আনা সম্ভব না, সৈয়দ রেজাউল হাসান যাই বলুক না কেন। এখন এই প্রোক্লেমেশন নিয়ে নতুন করে যে উৎকণ্ঠা, উদ্বেগ, নানান ধরনের গুঞ্জন, প্রশ্ন সৃষ্টি হয়েছে, সেগুলো আমাদেরকে কোন দিকে নিয়ে যায় সেটি দেখার বিষয়। এবং যদি বলছিলাম সরকারের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে, সরকারের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে যে তিনজন উপদেষ্টা রয়েছে, মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তারা চাইছিল যে 31 তারিখের মধ্যে তারা নতুন ঘোষণাপত্র উপস্থাপন করবে সংবিধানের কবর রচনার মাধ্যমে, এবং সেই জায়গা থেকে তারা নাকি পদত্যাগের হুমকি দিয়েছিল। এখন কেউ যদি অন্যায্য দাবি করে, একটা অবাস্তব দাবি করে পদত্যাগের হুমকি দেয়, তাতে সরকারের কিছু আসা যাওয়ার কথা। কিন্তু সরকার চিন্তিত, তারা মনে করে যে এই গুটি কয়েক ছাত্র সমন্বয়কের উপরেই তারা টিকে আছে, তাদের ভিত্তি এখনো দাঁড়িয়ে আছে এবং এই বিষয়গুলো তারাই খোলাসা করেছে। ছাত্র সমন্বয়কদের আমরা ছোটভাবে দেখতে চাইনি কখনো এবং এখনো দেখতে চাই না, কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিতর্কিত বিভিন্ন কাজ, তার মধ্যে দিয়ে তারা নিজেদেরকে বিতর্কিত করেছে। তাদের দাবি দাওয়াগুলো কিভাবে আদায় হচ্ছে সেগুলো তো আমরা জানি। সেই জায়গা থেকে সরকার যদি মনে করে তাদের উপরে ভর করেই টিকে থাকতে হবে, এটি অনেক বড় ভুল। তার বদলে যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এসে জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা নানানভাবে দেখছি, সেইগুলোকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে, আমার মনে হয় সেটি আরো সাবলীলভাবে চলতে পারবে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।